শুভরাত্রি। কোনো চোখ নেই, এত রাতে কেউ আমাকে দেখবে না, আমি আশাও করি না সেটা। আমার লাইফগুলো আমি একলাই ভুলে যাই, শুধু যখন আমি সেটার ইউটিউবে সম্প্রচার করি। আমার নিজস্ব চ্যানেল ডক্টর সুরঞ্জনা হালদার, এটা সার্চ করে দেখবেন। এখানে আমার অনেক ভিডিও রয়েছে, শর্ট ভিডিওস রয়েছে, রিলস রয়েছে, কিছু বাড়িতে বসে গানের এবং কিছু স্টুডিওতে করা রেকর্ডিং স্টুডিও। আর যেটা বক্তব্য, যে জাস্ট কিছুক্ষণ আগে আমরা মোটামুটি সকলে এ ব্যাপারে নিশ্চিত যে কালকে নতুন অভ্যুত্থান হচ্ছে, অর্থাৎ পুনরুত্থান হচ্ছে না, নব উত্থান হচ্ছে, এবং সেটা হয়তো কোনো ভালো সদার্থক দিক রয়েছে। কারণ পশ্চিমবঙ্গের যা মানচিত্র, তাতে আমাদের ঠিক পশ্চিমবঙ্গের নিচে যদি আমরা বঙ্গোপসাগর দিয়ে ভাবি জিওগ্রাফিক্যালি তার লোকেশনটা একদম পাশে, ভারতবর্ষের ম্যাপ হিসেবে ভাবলে একদম পূর্ব দিকে, কিন্তু জাস্ট খুলনা, ময়মনসিংহ, বাংলাদেশের এই জেলাগুলো, তারপর আবার একটু উত্তর পূর্ব দিক থেকে আসাম বা উত্তর পূর্ব ভারতের বাকি প্রদেশগুলো শুরু হচ্ছে। কিন্তু মাঝখানে পশ্চিমবঙ্গের যা স্ট্রাকচার, তার মাঝখানে পাশ দিয়ে বাংলাদেশ, যারাও একই সঙ্গে বঙ্গোপসাগরের মোহনাটা বেয়ার করছে। এবং গঙ্গা, এবং প্রত্যেকে আমরা জানি গঙ্গা এবং পদ্মা দুটি নদীরই মোহনা কিন্তু বঙ্গোপসাগরে। কিন্তু তার মানে কি এটা যে এই দুটো দেশের মধ্যে প্রচণ্ড বন্ধুত্বের সম্পর্ক ছিল, বা তারা চিরকাল আমাদের বন্ধু ছিল? যদি তাই হতো, তাহলে দেশভাগের যন্ত্রণাটা হিন্দুদের একা বহন করতে হতো না, এবং সেই যন্ত্রণা বহনকারী হিন্দুদের উদ্বাস্তু হয়ে সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপে থাকতে হতো না। বলা উচিত তৎকালীন বামপন্থী সরকারও তাদের কিন্তু পাশে থাকেনি। আমার ঠাকুরদারা, আমরা রায় ফ্যামিলি, রায়টা উপাধি, আমি শুনেছি এটা বাংলার কোনো 12 ভূঁইয়া, যাদের 12 রকম টাইটেল ছিল, সেই 12 রকম উচ্চ বর্ণের মানুষদের বিভিন্ন রকম উপাধি দেওয়া হতো। তো আমরা সেই মানে অংশের কিছু অংশের অংশীদার, মানে সেই রক্ত আমাদের কোনো একজন পিতামহ বা তার পিতার গায়ে বইছে। কিন্তু তাদেরও পূর্বপুরুষ কোথায় কোনো বাংলাদেশের একজন জমিদার ছিলেন, যাকে তার জায়গা ছেড়ে এখানে চলে আসতে হয়েছিল। আমার ঠাকুরদাদের বাগনা নিউটনে অনেকটা বড় জায়গা ছিল। আমার নিজের ঠাকুরদা একটি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন, তারাপদ রায়। স্কুলটির নামও তারাপদ রায়ের নাম দিয়েই ছিল, এবং আমার নিজের বড় জ্যাঠামশাই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্কুলে পড়াতেন তার মৃত্যুকালীন সময় অবধি, আপ টু দ্য রিটায়ারমেন্ট। এবং উনি নিজে ডাবল এমএ ছিলেন হিস্ট্রিতে, এবং গোল্ড মেডেলিস্ট ছিলেন তৎকালীন ক্যালকাটা ইউনিভার্সিটির। আমার সেজু জ্যাঠামশাই মলয়ভূষণ বন্দ্যোপাধ্যায়, পরবর্তীকালে উনি নাম রাখেন মলয়ভূষণ। পালাকবনের নাম ছিল মালতীভূষণ, যেহেতু আমার মায়ের নাম মালতী, তাই উনি ওনার নামটা চেঞ্জ করেন মলয়ভূষণ বন্দ্যোপাধ্যায় বলে। শ্রী মলয়ভূষণ বন্দ্যোপাধ্যায় একজন WBCS অফিসার ছিলেন, এবং তৎকালীন ফুড মন্ত্রী, যিনি আমাদের খাদ্যমন্ত্রী ছিলেন, কিরণময় নন্দ, তার সেক্রেটারি ছিলেন আমার নিজের জ্যাঠামশাই মলয়ভূষণ রায়। এবং তারপরে আমার নিজের বাবার কথা বলি, আমার নিজের জ্যাঠামশাই রেলে চাকরি করতেন। কর্মসূত্রে উনি দীর্ঘদিন ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে ঘুরে বেরিয়েছেন, এবং সেই সূত্রে আমার 2 দিদি আমাদের সাথে খুব ছোটোবেলায় বড় হয়েছে, আমার বদ্দি ভাই এবং মেজদি ভাই। আমরা অ্যাকচুয়ালি আলাদা আলাদা নিউক্লিয়ার ফ্যামিলি থাকলেও আমরা হয়েছি ছোটোবেলায় একান্নবর্তী ফ্যামিলির মধ্যে বড়। তারপর যেহেতু প্রত্যেকটা ফ্যামিলি আলাদা আলাদা ছিল, পরবর্তীকালে ক্লাস 5-6 পর থেকে আমরা মূলত নিউক্লিয়ার ফ্যামিলি হিসেবেই বসবাস করেছি। কিন্তু সেই রক্তের টানটা ছিল বিয়ের আগে অবধি। পরবর্তীকালে কিন্তু আমার পুরো বাড়িতে আমারই বাবা, আমার নিজের পিতা, তিনি ছিলেন একজন কট্টর ডানপন্থী মানুষ। এবং তিনি খুব ছোটোবেলায় আমি শুনেছি বাবা যখন স্কুলে পড়তেন তখন নাকি বাম কথায় বিশ্বাস করতেন। তারপর কোনো কারণে বাবা ল পড়তে ভর্তি হন, ল পড়া ছেড়ে দেন, এবং ইনকমপ্লিট করে উনি মনীন্দ্র কলেজে ইকোনমিক্স অনার্স নিয়ে ভর্তি হন। পরবর্তীকালে ইকোনমিক্স কোথায় কেটে গেছিলো, বাবার নর্মাল গ্র্যাজুয়েশন করে উনি, ওনার একজন বন্ধু ছিল ভবানী কাকু, তার ওখানে থাকতে শুরু করেন। কারণ তার আগে সেজু জ্যাঠামশাইয়ের বাড়িতে বাবা থাকতেন, তো ওখানে কিছু সমস্যা হয়েছিল,
সেখান থেকেই উনি কাকুর বাড়িতে থাকেন এবং সেখান থেকে উনি আলমবাজার একটি স্কুলে পড়াতে আসতেন। সেই স্কুলে চাকরি বাবার থাকেনি, কারণ স্কুলের যিনি মূল ছিলেন অধ্যক্ষ অর্থাৎ হেডমাস্টার, উনি সমস্ত টিচারকে দিতেন 175 টাকা মাইনে, আর উনি লেখাতেন সবাইকে 225 টাকা, অর্থাৎ প্রায় 50 টাকা উনি বেশি লেখাতেন। সেটা আজকালকার দিনে প্রায় 5-10 হাজার টাকার সমান। এই ঘটনাটি বাবার, এটাকে দুর্নীতি বলা চলে এক শব্দে, কিন্তু আমি জানি না উনি এখনও বেঁচে আছেন কিনা, অনেক বয়স্ক হবেই, হয়তো বেঁচে আছেন বা নেই। তার পরিবারকে আমি তার নামও আমি জানি না, কিন্তু বাবা এবং মা দুজনের মুখে শুনেছি ঘটনাটা। এই দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে বাবা স্কুল ছাড়েন, তখন বাবা স্কুল ছাড়তে বাধ্য করা হয়। তারপরে বাবা নিজের চেষ্টায় ব্যাংকিংয়ের পরীক্ষা দেন এবং 32 বছর বয়সে, অ্যাকচুয়ালি বাবা ছিলেন ভারতীয় জনসংঘের একনিষ্ঠ কর্মী, এবং স্কুলে বাবা, আমি যতদূর জানি বাবা এভাবেই পড়াতেন, বোধহয় প্রথাগত যে টিচার হিসেবে বাবার অ্যাপয়েন্টমেন্ট হয়নি, বাবা ভালোবেসে পড়াতেন এবং সেই হিসেবে 175 টাকা মাইনে নিতেন। তো বাবা মূলত ইকোনমিক্স এবং ম্যাথমেটিক্স এই সাবজেক্টগুলো পড়াতেন। আমার বাবা খুব ভালো ছিলেন অঙ্কে, কারণ আমি যখন ছোটো ছিলাম আমাকে মুখে মুখে জটিল অঙ্কগুলো বাবা বসে বসে করাতেন, এবং সেগুলো এতটাই কঠিন ছিল আমি ম্যাক্সিমাম টাইম খুব ভড়কে যেতাম। বাবাকে এত ভয় পেতাম যে অঙ্কগুলো মৌখিক করতে পারতাম না, কিন্তু অঙ্কগুলো মৌখিক করাই ছিল আমার টাস্ক, এবং সেটা ছাদে বসে, গরমকালে ছাদে ডাকতো বাবা, কলেজ অফিস থেকে বাড়ি ফিরে, এবং ছাদে বসে, ছাদে মাদুর পেতে বসতে হতো। বাবা টুলে একটা বসতো, আমাদের একটা বেতের টুল মতো ছিল তখনকার দিনে যে বেতের ইয়েগুলো হয়, তো সেই বেতের গদি পাতা টুলটাতে বসে বাবা আমাকে বলতো, মিলিয়ে এই অঙ্কটা এইভাবে হবে, এবার বল, এবার অ্যান্সারটা তুই আমাকে বল। আমি অনেক ভেবে চিনতে ক্যালকুলেশন করে টোরে যে অ্যান্সারটা বলতাম বাবার পছন্দ হতো। বাবা তখন কষে আমাকে মুখে মুখে কষে দেখাতো যে অঙ্কটা কী করে করতে হবে, এবং অধিকাংশ ঐটিক নিয়মের অঙ্ক, খুব কঠিন ঐটিক নিয়মের অঙ্ক বাবা মুখে মুখে আমাকে শেখাতো, এবং সেগুলো আমাকে পরবর্তীকালে আমার পরবর্তী জীবনে অঙ্কে ভালো করতে খুব হেল্প করেছে। আমি অঙ্ক খুব ভালোবাসতাম করতে, আপ টু 10 অবধি আমি অঙ্কে খুব ভালো নাম্বার পেতাম স্কুল লাইফে রাজকুমারীতে। বায়োলজিতে রাদার আমি 68, 76 এরকম পেয়েছি, কিন্তু আমি অঙ্কে 8-এর তলায় আমি আজ পর্যন্ত কোনো দিন পাইনি। এবং উচ্চ মাধ্যমিকেও আমার অঙ্কে লেটার ছিল, 167 ছিল আমার অঙ্কের নাম্বার, এবং মাধ্যমিকেও আমি অঙ্কে 89 পেয়েছিলাম। 96 মাধ্যমিক আমার, 1996 বর্ণপুর রাজকুমারী বালিকা বিদ্যালয় থেকে। এই কারণেই কথাগুলো বলা। তার পরবর্তীকালে সিপিএমের ঘোর সময়ও কিন্তু আমার মা নিজে আমাকে পড়াশোনা করিয়েছেন, এবং আমি আমার রাজনৈতিক পরিচয় নিয়ে খুব একটা ওয়াকিবহাল ছিলাম না। আমার বাবার রাজনৈতিক পরিচয় অতটা উদ্বুদ্ধ করতো না, যতটা ছোটোবেলায় বাবার ছোটো ছোটো লিফলেট ছিল, সেখানে শ্যামাপ্রসাদ মুখার্জির লিফলেট ছিল, যেখানে হরি সিংয়ের কথা লেখা ছিল, যেখানে কাশ্মীর সমস্যার কথা লেখা থাকতো, সেগুলো বাবার একটা ট্রাঙ্ক ছিল, টিনের ট্রাঙ্ক, সেই ট্রাঙ্কের মধ্যে সেই সব কিছু থাকতো। আমি সেই ট্রাঙ্কগুলো খুলে খুলে পড়তাম, আমার খুব ইচ্ছা হতো যে কী আছে এর মধ্যে, দেখি লয় বইগুলো বুঝতে পারতাম না, তো ওই ছোটো ছোটো লিফলেটগুলো, ये आज़ादी छूता है, আমাদের স্বাধীনতা একটা চুক্তির মতো, স্বাধীনতা সঠিক পথে আসেনি, কংগ্রেস আমাদের দেশের উন্নতির পথে প্রধান অন্তরায়, বা এই ধরনের আরও অনেক রকম বক্তব্য ছোটো ছোটো লিফলেটগুলোতে থাকতো। তো আমি মূলত বুঝতাম যে লিফলেটগুলো ভারতীয় জনসংঘের, এবং সেখানে লেখা থাকতো জনসংঘের পত্রিকা বা এরকম কিছু একটা, মাসিক বা এরকম কিছু পত্রিকা বেরোতো, যেগুলো বাবা নিয়মিত গ্রাহক ছিলেন। পরবর্তীকালে আমাদের বর্তমানই একমাত্র কাগজ ছিল যেটা বাড়িতে ঢোকার অধিকার ছিল। খুব ছোটোবেলা আজকাল নিত, কিন্তু তারপর হঠাৎ করে কি মনে হয় আজকাল প্রচণ্ড রকমভাবে বামপন্থী কাগজ হয়ে উঠছে, তাই আজকাল বাবা বর্জন করে, এবং বাবা সে বর্জন করে বর্তমান নিতে শুরু করে। বর্তমানে জয়ন্ত ঘোষালের লেখাগুলো ভালো লাগতো, বেশ কিছু ভালো লেখা যখন বাবা পড়াতেন আমাদের, তখন তো নরেন্দ্র মোদীর অত উত্থানও হয়নি। হ্যাঁ, পরবর্তীকালে আমরা আস্তে আস্তে আমরা দুই বোন আলোচনা করতাম যে হ্যাঁ পশ্চিমবঙ্গে যদি এরকম, তো বাবা একটা দুঃখ চাপা, বাবাকে নিজের কর্মজীবনে অনেকভাবে একটু একঘরে হয়েই থাকতে হয়েছে, কারণ বাবাদের যে ইউনিয়ন ভীষণ স্ট্রং ছিল তখনকার দিনে, এবং সেটা বাবাকে কিছুতেই মান্যতা দিত না। তো সার বিরুদ্ধে বাবার একটা অভিমানজনক নৈশব্দযুক্ত একটা প্রতিবাদ ছিল। বাবা একা নিজের কাজ করে যেত, সমস্ত নিজস্ব কাজ, এবং সেটা তার দীর্ঘ রোগাক্রান্ত শরীরেও সেটা সে কন্টিনিউ করেছে। এবং তারপর সে যখন মারা যায়, তখন ব্যাংকের যারা তার সক্রিয় কর্মী ছিলেন, সহকর্মী, তারা অনেকেই যারা বাবার চিন্তায় উদ্বুদ্ধ ছিলেন, তারা নিজেরা এসে বলেছেন যে সুকুমারদের মতো মানুষ কিন্তু হয় না,
মানে এত অদ্ভুত পাণ্ডিত্য ভদ্রলোকের মধ্যে, এবং উনি এত কর্মঠ ছিলেন। মানে উনি নিজের শেষ দিন পর্যন্ত যতদিন চাকরি করেছেন, মানে অসুস্থ অবস্থায় পিজির উডবান ওয়ার্ডে ভর্তির আগে অবধি বাবা যেভাবে সার্ভ করে গেছে সেটা সকলেই স্বীকার করেছে। বাবার সময় বাবার সহকর্মী ছিলেন বিধায়ক ভট্টাচার্য, ওনার ইচ্ছা ও সন্তানরা বিদূষক কাকু, বিদূষক ভট্টাচার্য, বিনায়ক ভট্টাচার্য, এরা যাই হোক তারা সকলে আমার বাবার সহকর্মী ছিলেন। তা আমাকে খুব ভালোবাসতেন। ছোটবেলা ওদের বাড়িতে যেতাম। কথাগুলো এ কারণেই বলছি কারণ আমি সেই ফেসটাও দেখেছি। তারপরে মমতা ব্যানার্জিকে নিয়ে বাবার খুব একটা বক্তব্য কোনো দিনই শুনিনি। মমতা ব্যানার্জি প্রচুর আন্দোলন করতেন, কিন্তু বাড়িতে মমতা ব্যানার্জিকে নিয়ে খুব বেশি আলোচনা কখনো হয়নি, কারণ উনাকে খুব একটা ইম্পর্টেন্স বাবা মনে হয় দেননি, দেওয়ার প্রয়োজন মনে করেননি। কারণ বাবা শুধুমাত্র বিজেপির উত্থান নিয়েই একমাত্র চিন্তিত ছিল। পরবর্তীকালে মমতা ব্যানার্জি এনডিএর সঙ্গে যুক্ত হয়েছেন, রেলমন্ত্রী হয়েছেন, সবই হয়েছেন। তো আমরা ভাবলাম যে 2011-এ যখন সিপিএম ক্ষমতা থেকে চলে গেল, অতীশ কিন্তু বামপন্থী ছিল, সক্রিয় বামপন্থী। হ্যাঁ, অতীশের সাথে আমার বিয়ে হলো 2006 5ই ডিসেম্বরে। 2011 সালে যখন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়ে আসলেন, আমরা ভাবলাম একজন মহিলা মুখ্যমন্ত্রী, হয়তো আমাদের জন্য এটা আরও ভালো হবে। আপাত দৃষ্টিতে ভালো লেগেছিল, কারণ উনি আসার পরই আমার মায়ের 2 বছর পেনশন বন্ধ ছিল। আমার মায়ের পেনশনটা চালু হলো। তারপরে আমি ডিএস কোঠারি পোস্ট ডক্টরাল ফেলোশিপ পেলাম। সেটা পেলাম প্রফেসর মৈত্রী ভট্টাচার্যের জন্য, কারণ আমার নিজস্ব যে পিএইচডি গাইড ছিলেন যে ডক্টর সন্দীপ মুখার্জি, তিনি আমার পিএইচডি ফেলোশিপ থাকা সত্ত্বেও খুব ভালো যে পিএইচডি করিয়েছিলেন না, কারণ খুব আমি জেনেটিক্সের স্টুডেন্ট ছিলাম জিন তত্ত্বের, কিন্তু জিন তত্ত্বের বাকি স্টুডেন্টরা, বাকি ছাত্রছাত্রীরা যতটা বেশি জেনেটিক্যাল রিসার্চ করেছে বা জেনেটিক্সের উপর গভীরভাবে জিন নিয়ে যতটা রিসার্চ করেছিল, তাদের পিএইচডি টপিকের উপর যতটা বেশি জেনেটিক্স ছিল, আমার তা ততটা ছিল না। আমি শুধু খুব সামান্য পরিমাণ জেনেটিক্সের কাজ করে আমার পিএইচডি শেষ করি। মূলত আমি ক্রোমোজোমের কাজ, সাইটোলজির কাজ এগুলোই বেশি করেছিলাম, যেগুলো আমাদের বটানিতে বেশি হতো। বটানির আন্ডারে জেনেটিক্সগুলো ছিল। পরবর্তীকালে আমি 2012 সালে যখন পিএইচডি অ্যাওয়ার্ডেড হই, মৈত্রী ভট্টাচার্যের একান্তিক প্রচেষ্টায় কিন্তু আমি ডিএস কোঠারি ফেলোশিপটা পাই, সেটা আমি এখনও স্বীকার করব। ততদিন ঠিক ছিল, কিন্তু তারপরে আমি একটু ওই মৈত্রী ভট্টাচার্যের ল্যাবে একটি সমস্যার সম্মুখীন হই, এবং সেই সমস্যাটা আমি অতীশকে খুলে বলি, এবং অতীশ তৎকালীন বলে তুমি এখান থেকে সরে এসো, নাহলে কিন্তু তুমি বাঁচতে পারবে না, তোমার প্রাতিষ্ঠানিক জীবন, তোমার পারিবারিক জীবন সব কিছু ধ্বংস হবে, আর আমিও বেশি দিন তোমার পাশে থাকতে পারবো না। আমি সরে এসেছিলাম অতীশের জন্যই, এবং আমি সম্পূর্ণভাবে অতীশকে মানে আশ্রয় করে বাঁচছিলাম। কিন্তু আমি ভেবেছিলাম আমার পড়াশোনাটা এতে হ্যাম্পার হবে না, বরঞ্চ পড়াশোনাটা ভালো হবে। খুব অদ্ভুতভাবে সেক্ষেত্রে তখন কিন্তু ওনার ল্যাব থেকেই পুলিশের সাথে যোগাযোগ করা, বা ওনার ল্যাবের কিছু মানুষ পুলিশের সঙ্গে যুক্ত ছিল, তারা পুলিশের সাথে যোগাযোগ করে, এবং আমার রাজনৈতিক পরিচয়, মূলত আমার রাজনৈতিক জন্ম পরিচয়, আমার তো কোনো রাজনৈতিক পরিচয় কোনো দিনই ছিল না, এখনও নেই, কারণ আমি কোনো পার্টির ঝান্ডা ধরি অ্যাক্টিভ কর্মী নই। কিন্তু আমার ভীষণ নিজস্ব চেতনাবোধে আমার মনে হয়েছে যে এই রাজনৈতিক দলটার এই সময় আমাদের ভীষণ দরকার বলে আমি তখন তাদের কথা শেয়ার করেছি। তো আমার সেই নিজস্ব রাজনৈতিক চেতনাবোধ থেকেই আমার ফেসবুক প্রোফাইলটাও করা। সেখানে আমি অনেক লাইভ ভিডিও করি ঘরের ব্যক্তিগত, যেটা অনেকের কাছে ভীষণ অনুভূতিরত, কিন্তু আমি বাধ্য হই করতে, কারণ আমাকে অনেক সময় এমন কিছু আকস্মিক আক্রমণের শিকার হতে হয় পারিপার্শ্বিক, যেটার মোকাবিলা করার জন্য আমার তাৎক্ষণিক তো ওই মুহূর্তে লাইভ ভিডিও করা ছাড়া কোনো উপায় থাকে না। তো আমার রাজনৈতিক পরিচয় প্রকাশ পাওয়ার পরে, অর্থাৎ আমি কোন রাজনৈতিক পার্টিকে ভোট দিয়েছি, এবং জন্ম থেকে যখন থেকে আমার ভোটাধিকার আমি প্রয়োগ করতে পেরেছি, এবং আমার বাবা অ্যাকচুয়ালি কে ছিলেন সেটা জানার পর থেকে কিন্তু আমার সাথে একটা বৈমাত্র্য সুলভ আচরণ শুরু হয় গোটা কলকাতা বিশ্ববিদ্যালয়। এই বৈমাত্র্য সুলভ আচরণটা ছিল ভীষণ রকমভাবে আমাকে আমার কাজে সাহায্য না করা। আমার যারা সহযোদ্ধা ছিল আমার ল্যাবে, যারা আমার সহকর্মী ছিল, বা আমার ছোট ছোট জুনিয়র স্টাফরা, জুনিয়র রিসার্চ স্কলার্সরা, যারা প্রত্যেকে আমার ছোটো ভাই বোন ছিল, তাদের প্রত্যেকের একমাত্র উদ্দেশ্য ছিল যে আমাকে আমার রিসার্চটা বন্ধ করে আমাকে কোনো রকমভাবে আমাকে চাপ দিয়ে বাই প্রেশার আমাকে বাড়িতে বসিয়ে দেওয়া। কিন্তু আমি প্রচণ্ড লড়াকু একটা মানসিকতার মেয়ে ছিলাম, এবং আমি কোনোভাবেই আমার রিসার্চটাকে ছাড়বার জন্য পক্ষপাতী ছিলাম না। আমি প্রায় যুদ্ধ করে আমি 10টা 10:30টায় ল্যাবে পৌঁছতাম, 4:30 5টার মধ্যে ল্যাব থেকে বেরিয়ে আসতাম। কোনোরকম অনভিপ্রেত ঘটনা বা
অনভিপ্রেত প্রশ্ন সম্মুখীন না হওয়ার জন্য এবং সেই সব কিছু উপেক্ষা করে আমি 5:30টার সময় ম্যাক্সিমাম 5টার থেকে ল্যাবে পোস্টডক্টর ল্যাব থেকে বেরিয়ে আসতাম, 7টার মধ্যে বাড়ি চলে আসতাম এবং আমি বাড়িটাকে সুন্দরভাবে গুছিয়ে আমার নিজের রিসার্চটাকে চালিয়ে যাচ্ছিলাম, যাতে আমার ডিএস কোটারি পোস্টডক্টরাল বসে যেটা টেনিওর ছিল, এটা হাই অ্যাকচুয়ালি পিএইচডির পরে এখনও দেওয়া হয়, পুনে বিএসআর সেকশন দেয়, ইউজিসি পুনে দেয়। এটা মূলত ভারতবর্ষে 300 থেকে 400 ছাত্রছাত্রীকে দেওয়া হয় আফটার পিএইচডি, আফটার ডক্টরাল ফেলোশিপ, এটা তাদের দেওয়া হয় এবং এটা 300 থেকে 400 জন স্ত্রী পুরুষ নির্বিশেষে, এখানে কিন্তু ফিমেল ক্যান্ডিডেটদের কোনো বায়াসনেস নেই, মানে যেরকম ওমেন সায়েন্টিস্ট এরকম কিছু এরকম নেই, অর্থাৎ সবার মধ্যে আমাকে কম্পিটিশন করে ফেলোশিপটা জোগাড় করতে হয়েছিল। সেই ফেলোশিপটা আমি যাতে ক্লাব থেকে ছেড়ে দিতে বাধ্য হই এবং আমার সঙ্গে একটা অসম্ভব বৈমাত্রেয় সুলভ আচরণ শুরু করা হয় যখন থেকে আমার এই রাজনৈতিক পরিচয়টা উন্মোচিত হয়। সেটা শুরু ছিল, তার পরবর্তীটা আমি জানতাম না, তারপরের ঘটনাটা আরও সাংঘাতিক। আমার বাড়ির চারপাশটাও কিন্তু সেই একই রকম বৈমাত্রেয় সুলভ আচরণের পরিবেশ আমার চারপাশে তৈরি করেছিল। আমার বাড়িতে আমি এতটা শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাড়িতে থাকা সত্ত্বেও আমার বাড়িতে কোনো ছাত্রছাত্রী আসেনি। এটা বিশ্বাস করুন, আমি ডক্টর ডিএস কোঠারি পোস্ট ডক্টরাল ফেলোশিপ শেষ করার পর আমি ডক্টরেট ক্যান্ডিডেট, আমি সমস্ত এখানকার যাবতীয় দোকান, যত ওষুধের দোকান থেকে শুরু করে যাবতীয় স্টেশনারি দোকান, সমস্ত জায়গায় নিজের প্রিন্ট আউট, নিজের অ্যাডভার্টিসমেন্টের প্রিন্ট আউট, আমি কোন কোন ক্লাসের ছাত্রী পড়াই, কী স্টুডেন্ট পড়াই, প্রত্যেকটা অ্যাডভার্টিসমেন্ট সাবজেক্ট টু সাবজেক্ট দিয়ে আমি কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট করতাম, প্রিন্ট আউট। কিন্তু অদ্যাবধি টিল নাও, আজকের দিন পর্যন্ত কোনো স্টুডেন্ট আমার বাড়ি এসে, কলেজের ছাড়া, কলেজে পড়ানোর পর থেকে কলেজের কিছু স্টুডেন্ট আমার বাড়ি এসে পড়তে চেয়েছে বা মাঝে মাঝে পড়ে গেছে, কিন্তু যেহেতু এখন বর্তমানে কলেজের বেতনভুক্ত একজন কর্মী, একজন স্টেট এইডেড কলেজ টিচার নামাঙ্কিত একটি পদের মধ্যে রয়েছে, সেই জন্য আমি অন্য কোনো বেতন নিতে পারি না বলে আমি সেই জন্য কোনো মাসিক তাদের কাছ থেকে বেতন নিই না এবং কোনো দরকার হলে আমি তাদের কলেজেই পড়িয়ে দিই মূলত। যদিও আমার ক্লাস খুব কম করে, সেটাও মূলত রাজনৈতিক কারণেই, কারণ এটা তাদের ভয়ে ঢুকানো হয়েছে, তারা যদি আমার ক্লাস করে তাদের ভালো নাম্বার হবে না। এটা হচ্ছে এখনও পর্যন্ত কলকাতার এবং ভারতবর্ষের রাজনৈতিক পরিপ্রেক্ষিতে এই রাজ্যে আমার রাজনৈতিক অবস্থান এবং আমার সাথে কি হয়ে চলেছে। এবং টিল নাও আমার বাড়িতে কোনো স্টুডেন্ট আসেনি। 2019-এ বিজেপি অস্বাভাবিক উন্নতি করে একটা প্রায় 400 আসনে বিজেপি জিতেছিল 578টা লোকসভা আসনের পরেই, কিন্তু আমি এই কলেজটিতে যোগদান করি জুলাই মাসে, 2019-এর জুলাইতে, এবং সেটা 2019-এর জুলাইতে, 2019-এর মেতে রেজাল্ট আউট হয়েছিল লোকসভা নির্বাচনের। এবং তৎকালীন আমাদের যে অধ্যক্ষা ছিলেন উর্মিলা উকিল আমাকে খুব সুন্দরভাবে নিয়েছিলেন, আমাকে খুব ভালোবাসতেন উনি। এবং যখনই দেখা হয়েছে আমার সঙ্গে, যতদিন উনি রিটায়ারমেন্ট করেননি, কিরে কেমন আছিস, খেয়ে যাস, যদি বাড়ি থেকে না খেয়ে আসিস হোস্টেলে খেয়ে যাস। উনি লেডিস হোস্টেলে বলে রাখতেন, আমাদের কলেজের লেডিস হোস্টেলে বলা ছিল যে আমি যদি বাড়ি থেকে কোনো দিন আমি মাঝে মাঝে ঝগড়া করে চলে যেতাম, তো উনি জানতেন কোনোভাবে ও ঝগড়া করে মাঝে মাঝে চলে আসে বাড়ি থেকে, যদি না খেয়ে আসে ওকে কিন্তু তোরা লেডিস হোস্টেলে খেতে দিবি, মানে এরকম উনি বলে রাখতেন। উনি আমাকে এতটাই ভালোবাসতেন। এবং প্রথমবার যখন এই স্টেট এইডেড কলেজ টিচারের অ্যাপ্রুভালটা, আমাদের প্রথম স্যাংশন লেটারটা প্রথম পাঠানো হয়, তার আগে আমাদের ভেরিফিকেশান হয়, প্রতি রাউন্ডে প্রত্যেকটা ডিপার্টমেন্টের যতজন আমাদের আমরা পার্ট টাইম টিচার হিসেবে, আমি ছিলাম ম্যানেজমেন্ট অ্যাপ্রুভড গেস্ট লেকচারার, অর্থাৎ আমি সপ্তাহে 5টি ক্লাস নেবার আমার যোগ্যতা ছিল। 5টি ক্লাসে আমাকে 300 করে দেওয়া হতো, আর কোনো সপ্তাহে 2টি বা 3টি ক্লাস যখন যেরকম আমার দেওয়া হতো সেই হিসেবে আমার ক্লাস প্রতি 300 টাকা করে দেওয়া হতো। এবার যদি প্রতি সপ্তাহে 5টি ক্লাস নিতাম তাহলে 6000 টাকা পেতাম, আর যদি কোনো সপ্তাহে 2 সপ্তাহে 2টি ক্লাস, কোনো সপ্তাহে 5টি, কোনো সপ্তাহে 1টি, এরকমভাবে যদি নিতাম অল্টারনেট উইক করে তাহলে 1200 টাকাও নিয়েছি কলেজ থেকে, 1200 টাকা চেক নিচ্ছি, এরকমও হয়েছে। আজকে সেই আমি 36,866 টাকা পাই, সেটাও কিন্তু 2019-এর লোকসভা নির্বাচনের পরে বাই গভর্নর একটা অ্যাপ্রুভাল এসেছিল স্যাট টিচারদের জন্য, বাই গভর্নর সেই অ্যাপ্রুভালটা এসেছিল এবং সেই অ্যাপ্রুভালটা লোকার জন্য কিন্তু কলেজে একটি সাংগঠনিক শক্তি প্রচণ্ড সক্রিয় ছিল, যাদের মূল উদ্দেশ্যই ছিল কিন্তু যারা 3 বছরের ঊর্ধ্বে কলেজে পড়াচ্ছেন তাদেরই একমাত্র যাতে এই অ্যাপ্রুভালটা হয়, এবং যাদের 3 বছরের কম যোগ্যতা কলেজে পড়ানোর তারা কিন্তু যাতে এটা না পায়। কিন্তু আমাদের অধিকাংশই, যারা আমরা খুব ভালো ক্যান্ডিডেট ছিলাম,
তারা কিন্তু এই 2019-এর ব্যাচটাতে কলেজে জয়েন হয়েছিল। আমাদের কলেজের জিবিটা খুব অদ্ভুত ছিল, যে 19 জন ক্যান্ডিডেট এই 2019-এ আমরা কলেজে ঢুকেছিলাম, আমরা কিন্তু ম্যাক্সিমামই এই টেনিওরটা 3 বছরের টেনিওরটা ক্রস করছিলাম না। অর্থাৎ আমরা 2019-এর 13ই জুলাইয়ের আগে ঢুকেছিলাম, কিন্তু 3 বছর ক্রস করছিলাম না। 6 মাস হয়নি আমাদের তখনও কলেজে আমরা অ্যাপ্রুভালটা পেয়েছিলাম। কথাগুলো এ কারণেই বলা, যদি সেন্ট্রালের সাহায্য না থাকতো তাহলে প্রশাসন নিশ্চয়ই এই পদক্ষেপটা নিতেন না সমস্ত পার্ট টাইম টিচারদের জন্য। তার পরবর্তী ক্ষেত্রে আমার বর্তমান যে রাজনৈতিক দলের চারপাশের এইখানকার যে রাজনৈতিক যারা ক্ষমতায় আসেন, বর্তমান এখানকার বিধানসভা অ্যাসেম্বলিতে যারা ক্ষমতায় আসেন বা তাদের কিছু মানুষজন খুব অদ্ভুতভাবে আমার প্রচণ্ড বিরোধিতা শুরু করে। যেমন আমাকে কেউ কোনো খাবার দিয়ে বিক্রি করবে না, আমাকে কোনো জল বিক্রি করা হবে না, আমার সাথে কেউ কথা বলবে না, এবং আমার বাড়ির চারপাশে একটা প্রচণ্ড ক্যাওস প্রতিটা মুহূর্তে তৈরি করা হবে। এটা একটা সাংঘাতিক পদ্ধতিতে কন্টিনিউয়াসলি 2021 থেকে চলে এসেছে, এবং সেইটা সহ্য করতে করতে আজকে আমি প্রায় খোরা পঙ্গুত্বের সম্মুখীন। আমি এক্ষুনি ওষুধ খাবো, ওষুধগুলো আপনাদের দেখাচ্ছি। দিস আর মাই ওষুধ, আই হ্যাভ টু টেক ডেইলি। নিউরোট্রান্সমিটার, এই একই রকম ওষুধ অতীশকেও খেতে হয় দীর্ঘদিন ধরে, কারণ অতীশও একই রকম অসুখে ভুগছে। দিস ইজ দ্য এটিওজেলাম। এগুলো না খেলে আমার গায়ে হাত পায়ে অসম্ভব ব্যথা হয় এবং আমি এক ফোঁটা ঘুমোতে পারি না রাত্রে। কথাগুলো এ কারণেই বলা, এই যে ক্যালকাটা ইউনিভার্সিটির বৈমাত্রসুলভ আচরণ আমার প্রতি, সেইটা কন্টিনিউয়েশন কিন্তু এই 2026-এর টিল ডেট পর্যন্ত চলে এসছে। তাই বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে আবার বিভিন্ন রকম কমেন্ট করছেন, সব সর্বনাশ হয়ে যাবে উনি যা বলেন, নির্মাদুতা সবই ঠিক আছে, কিন্তু যারা ওনার দলের সঙ্গে যুক্ত নয় বা যাদের বাড়ির লোকেরা কংগ্রেসের সাথেও যুক্ত নয়, আমার বাবা মাকেও কংগ্রেস করেননি, তাদের বাড়ির লোকজনদের, তাদের ছেলে মেয়েদের, সন্তানদের সঙ্গে উনি বা ওনার দলের, হয়তো উনি না চাইলেও ওনার দলের বাকিরা ঠিক কী আচরণ করেছেন, বা ওনার দলের সঙ্গে যুক্ত যারা, তারা ঠিক কী আচরণ করেছে একটু ভেবে দেখবেন ম্যাডাম। আপনি ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের অনেক গৃহলক্ষ্মীর জন্য ভেবেছেন, কিন্তু এরকম অনেক শিক্ষিত আমার মতো আরও অনেকে আছে যারা এই 2019-এর 13ই জুলাইয়ের গণ্ডিটা টপকায়নি বলে তারা এখনও কলেজে কন্ট্রাকচুয়াল লেকচারার 10-15 হাজার টাকা মাইনে পাচ্ছে, বা অনেকে কলেজ কি স্কুলেও ঢুকতে পারেনি, পার্ট টাইম টিচারও হতে পারেনি, কারণ তাদের রাজনৈতিক পরিচয় কোনো রকম তৃণমূল বা কংগ্রেসের সঙ্গে ছিল না। তাদের ব্যক্তিগত রাজনৈতিক পরিচয় আইদার বিজেপি বা খুব ক্লোজ সিপিএম, তাদের সাথেই কিন্তু এটা হয়েছে। সিপিএমও কিন্তু ভালো থেকেছে, আমার চারপাশে একটা পাশে সিপিএম, একটা পাশে কোর তৃণমূল। সিপিএমের লোকেরাও খুব ভালো থেকেছে, এমনটা নয় যে তারা খারাপ আছে, কিন্তু সব থেকে বেশি আক্রমণ কিন্তু ডানপন্থী, একটি চরম ডানপন্থী দল এবং তাদের দলের সঙ্গে যুক্ত নয় বর্তমানে আক্ষরিক অর্থে, কিন্তু তাদের প্রাক্তন কর্মীর কোনো পারিবারিক সদস্য, তাদের প্রতি কিন্তু সব থেকে বেশি বিদ্বেষমূলক আচরণ করা হয়েছে। আপনি যদি দুর্গাই হবেন তাহলে এই ঘটনাটা কেন ঘটল দিদি? এই বৈষম্যমূলক আচরণ, এই বৈমাত্রসুলভ আচরণ, এটা তো আমি 2012-র আগস্ট বা সেপ্টেম্বরের আগে থেকে আমি সম্মুখীন হইনি। 2012, 2011, 2002-এর জুনে আমাদের রেজাল্ট বেরিয়েছিল, আমি 2002-এর আগস্ট বা সেপ্টেম্বরে ইউনিভার্সিটিতে জেনেটিক্স এমএসসিতে ভর্তি হই। হ্যাঁ, 2004-এর ডিসেম্বরে নেট পাই, 2005-এ আবার পিএইচডিতে জয়েন করি, 6 থেকে ফেলোশিপ পাই, 12-তে পিএইচডি কমপ্লিট করি। 2011 অবধি কিন্তু আমার প্রতি এরকম বৈমাত্রসুলভ আচরণ ছিল না, কোনো দিনই ছিল না। তখনও তো আমি এই ডাউনপন্থী দলটাকেই ভোট দিতাম, শুধু আমার রাজনৈতিক পরিচয় কেউ জানত না। তাহলে এই 2012 থেকে পরবর্তী যে এই 2026 অবধি টিল নাও আমার স্যালারি বন্ধ হয়ে গেলে বা আমার স্যালারি আসতে দেরি হলে এখানকার কাউন্সিলর খুব খুশি হন। এই ঘটনাটা কেন? বা আমার চারপাশে যত মানুষ যারা আসছে আমার বাড়িতে কাজ করতে, যারা আমার থেকে মাইনে পাচ্ছে, আমার থেকে লাভবান হচ্ছে, তারাও আমার মাহিনেটা যখন ঢুকে কলেজের বেতন, তারা ভীষণ ক্ষুণ্ণ হয়। আচ্ছা আমি আসছি, কালকে কাজে আসবো কিনা বলতে পারছি না। এই যে ঘটনাটা, এটা ঠিক কোন ইউনিয়নের জন্য হলো বলতে পারবেন? দুর্গা মান, আপনি তো দুর্গা, আপনি তো সমস্ত গৃহলক্ষ্মীদের 10,000 টাকা করে দিচ্ছেন, পুজোয় দেবেন, সব বুঝলাম, কিন্তু এই যে বৈমাত্রসুলভ আচরণ, আমার কলেজের বেতন ঢুকলে
আমার বাড়িতে কেউ কাজ করতে আসবে না, হয় সে কামাই করবে, নয় তার খুব শরীর খারাপ হবে। এই ঘটনাটা কেন ঘটবে? বা আমার বাড়িতে ঢুকেই তাদের ভীষণ নোংরা, ভীষণ নোংরা। আমি যখন যখন কলেজ থেকে বেরোই, যেদিন খুব ভালো ক্লাস নিই, যেদিন সাদামাটা ক্লাস নিই, সেদিন কিছু হয় না। যেদিন খুব ভালো ক্লাস নিই, আমি ক্লাসটা নিয়ে ভীষণ স্যাটিসফাইড, বেরিয়ে দেখি কলকাতা পুরসভার ময়লা ফেলার গাড়িটা আমার কলেজের সামনে, বা আরেকটু গিয়ে পেট্রোল পাম্পের সামনে, কলেজ থেকে গিয়ে একটু পেট্রোল পাম্প, ভারত পেট্রোলিয়াম ভবন, সেই পেট্রোল পাম্পের সামনে খুব বড় করে ভ্যাটের গাড়িটা রাখা আছে। এবং আমার যিনি ড্রাইভার, যিনি আমারই চিকিৎসক স্বামীর থেকে প্রতি মাসে, আমার অসুস্থ চিকিৎসক স্বামী প্রতি মাসে এখনও, তিনি নিজে গাড়ি না চললে গাড়িটা আমাকে চালান বলে, প্রতি মাসে এখনও আমার নিজের ড্রাইভার দুলু দাসকে 9,000 টাকা মাইনে দিচ্ছে। সেই ড্রাইভার সেই নোংরা ভ্যাট ফেলার গাড়ি আমাকে কলেজ থেকে নিয়ে আসছে, সেটা দেখে, যিনি কিন্তু 2012 থেকে আমার গাড়ি চালিয়েছেন, 2012 থেকে আমাকে সায়েন্স কলেজ থেকেও নিয়ে এসছেন, সেই মানুষটি খুব উৎসাহ সহকারে হাতটা নাড়তে থাকেন গান বাজানোর ভঙ্গিতে চাকার উপর এই নোংরা ভ্যাট ফেলার গাড়িটা দেখে। এবং যখন খুব জোরে জোরে ওই খেলা হবে একটা প্রচণ্ড ড্রাম বা ডিস্কো বাজতে থাকে, উনি পাটা নাচাতে থাকেন। এই ধরনের অসম্মানজনক আচরণই বা আমার সাথে কেন হবে? এটা বলতে পারবেন দুর্গা ম্যাম? আমি শুধু এটুকুই প্রশ্ন করছি। পশ্চিমবঙ্গের গৈরিকীকরণ দরকার কি দরকার না, সেটা তো কালকের পরেই সঠিক সিদ্ধান্ত কি ভুল সিদ্ধান্ত ছিল বোঝা যাবে। পশ্চিমবঙ্গের মানচিত্রটা রক্ষা করার জন্য গৈরিকীকরণ দরকার, তো মানুষ কী চাইছে সেটাই সব থেকে বেশি উল্লেখ্য। কিন্তু আমার সাথে এরকম বৈমাত্রের সুলভ আচরণ কেন করা হয়? এবং আমার হাজব্যান্ডের সাথে 4-5টা একই সাথে, আমাদের পরিচয়টা পর্যন্ত সেখানে দেওয়া যাবে না, সেটাকে লুপ্ত করতে হবে। আমি কলেজে পড়াই এবং আমার হাজব্যান্ড একজন চিকিৎসক, সেই পরিচয়টা লুপ্ত করতে হবে। এই বৈমাত্র সুলভ আচরণটা আমার সাথে কেন দুর্গা ম্যাম? একটু বলবেন? খুব উপকৃত।